রাইজোর দল হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি কমরুল ইসলাম বড়বইয়া পদত্যাগ করেছেন। একই সঙ্গে দলীয় কমিটির আরও 57 জন কর্মকর্তা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক মহলে এ ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আজ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কমরুল ইসলাম বড়বইয়া জানান, গত 3 বছর জেলা সভাপতির দায়িত্ব পালনকালে তিনি সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। হাইলাকান্দির জনগণ, দলীয় কর্মী ও শুভ অনুরাগীদের সহযোগিতায় জেলা সংগঠনকে শক্তিশালী করার জন্য তিনি নিরলসভাবে কাজ করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি জেলা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি জেলার বেসরকারি স্কুলগুলোকে শিক্ষাবর্ষের মাঝপথে হয়রানি বা বন্ধ করার যে কোনো পরিকল্পনাকে স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ক্ষুদ্র কাঠ ব্যবসায়ীদের উপর অতিরিক্ত কর আরোপ করে সহজ ও ব্যবসার বন্ধন পরিবেশ নিশ্চিত করার জন্য অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন রাইজোর দলের হাইলাকান্দি জেলা কমিটির সহসভাপতি কমরুল ইসলাম বড়বইয়া, নজমুল হোসেন তরফদার, বুরহান উদ্দিন বড়বইয়া, আব্দুল আজিজ মজুমদার সহ দলীয় অন্যান্য কর্মকর্তারা। বিস্তারিত প্রতিবেদন দেখতে থাকুন আমাদের সঙ্গেই। শ্রদ্ধাস্পদ সাংবাদিক বন্ধু সকল, আমরা রাইজোর দলের পক্ষ থেকে আজকে আমরা এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি। আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমি রাইজোর দলের হাইলাকান্দি জেলা সভাপতি, আমার সাথে উপস্থিত হাইলাকান্দি রাইজোর দলের জেলা কমিটির উপসভাপতি মাননীয় ডালিম ভাই, আমার দলের সামনে উপস্থিত রাইজোর দলের জেলা সাধারণ সম্পাদক বসে আছে, আমার সঙ্গে উপস্থিত রাইজোর দলের জাতীয় যুব বাহিনীর সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন এবং রাইজোর দলের এখানে সমস্ত সব কর্মকর্তা। আমি সবাইকে এই কম সময়ের মধ্যে আনতে পারিনি। সবাই রাইজোর দলের বিভিন্ন পদবি নিয়ে আজকে আপনারা সামনে দু চারটা কথা বলার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। দেখুন, 2023 সাল থেকে আর 2026 সাল, বিগত 3টা বছর আমি আমাদের সহকর্মীদের নিয়ে রাইজোর দলের জেলা সভাপতির দায়িত্ব পালন করে এসেছি। কিন্তু আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে জানাচ্ছি, আজকে 2023 সাল থেকে আজকে পর্যন্ত রাইজোর দলকে নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে এবং মানুষের অত্যন্ত সমর্থন পেয়ে আমরা রাইজোর দলকে শক্তিশালী করার চেষ্টা করেছি। কিন্তু আজকে 2026 সালের জুলাই মাসের আজকে 23 তারিখ, আজকে আমরা সবাই, আমি সভাপতি সহ উপসভাপতি, জাতীয় যুব বাহিনীর সাধারণ সম্পাদক, জেলা সাধারণ সম্পাদক, আমরা আজকে এবং সহ সমস্ত পদাধিকারী আমরা আজকে আনুষ্ঠানিকভাবে রাইজোর দলের পদ থেকে আমরা ইস্তফা দিলাম। আমাদের ব্যক্তিগত কারণে আমরা রাইজোর দলের পদ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে ইস্তফার ঘোষণা করলাম এবং ইস্তফার পদত্যাগপত্রটা আপনার হাতে দেব এবং আমরা পদত্যাগপত্রটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলীয় সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছি, দলীয় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছি। আমরা ব্যক্তিগতভাবে আমাদের ব্যক্তিগত কারণে আমরা রাইজোর দল থেকে আজকে পদত্যাগ করলাম। এই দীর্ঘ 3 বছরের লড়াইয়ে আমাদের দলের সহকর্মী যারা বুথ লেভেল থেকে আরম্ভ করে এবং পঞ্চায়েত লেভেল থেকে আরম্ভ করে জেলা স্তরের যে সমস্ত কর্মকর্তা এবং সবাই আমাকে যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, আমি বিদায়কালে সবার কাছে কৃতজ্ঞতা এবং তাদের প্রতি আমার ভালোবাসা রইল। তাদের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসায় আমি 3 বছর রাইজোর দলের সভাপতি হিসাবে দায়িত্ব নির্বাহ করতে পেরেছি এবং আমি মনে করি আমি অত্যন্ত দক্ষ এবং সাকসেসফুলি রাইজোর দলকে সেবা দিতে পেরেছি। আমার টেনিয়রে ছিল 2024 সালের লোকসভা নির্বাচন, 2025 সালের পঞ্চায়েত নির্বাচন এবং 2026 সালের বিধানসভা নির্বাচন। 2024 সালের লোকসভা নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে যতটা করতে পেরেছি আমি আমার সাধ্য অনুযায়ী করেছি, কিন্তু তদানীন্তন কংগ্রেস ক্যান্ডিডেট, যেহেতু আমাদের অ্যালায়েন্স ছিল, কংগ্রেস ক্যান্ডিডেট আমি সভাপতি হিসাবে দলীয়ভাবে আমার সাথে কোনো বৈঠক করেননি। তার ফলস্বরূপ আমি আমার দলীয়ভাবে আমার সহকর্মীদের আমি ততটা সময় দিয়ে ততটা কাজে লাগাতে পারিনি, কারণ যেহেতু তদানীন্তন কংগ্রেস দলের এমপি ক্যান্ডিডেট আমাদেরকে অফিসিয়ালি আমাদের সাথে বৈঠক করেননি, আমি সভাপতি কোনো বৈঠকে থাকিনি, তাই আমি আমার দলীয় সহকর্মীদের আমি কাজে লাগাতে পারিনি। সেজন্য আমি অত্যন্ত দুঃখিত, আমার দলীয় সহকর্মীদের আমি ততটা সুযোগ করে দিতে পারিনি। পঞ্চায়েত নির্বাচন ছিল আমাদের দলীয় নির্বাচন, সেই নির্বাচনে আমি আমার শক্তি দিয়ে 3টা জেলা পরিষদ নির্বাচনে 3টা জেলা পরিষদ সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং ভালো সংখ্যক মানুষের সাহায্য এবং সমর্থন পেয়ে 3টা জেলা পরিষদে আমরা দ্বিতীয় স্থান দখল করেছি।
তথাপিও আমরা দুটো জেলা পরিষদে আমরা জিততে পারতাম, কিন্তু আমাদের টেকনিক্যাল ভুলের কারণের জন্য, আমাদের দলের কিছু নেতৃত্বর ভুলের কারণের জন্য, ফর এক্সাম্পল একটা ভুল, আমার তদানীন্তন ইউডিএফের সাসপেন্ডেড এমএলএকে ব্যবহার এবং ইউডিএফ সাসপেন্ডেড এমএলএকে আমাদের দলের হয়ে প্রচারে যাওয়ার জন্য কিছুটা ভুল বার্তা মানুষের মনে গিয়েছিল। সেজন্য আমরা আলগাপুর এবং হাইলাকান্দি এবং আমরা রামচন্দ্রীতে আমরা নির্বাচিত পরাজিত হয়েছি। মানুষের মনের মধ্যে একটা কনসেশন দেখা দিয়েছিল যে ইউডিএফ সাসপেন্ড এমএলএ কইয়া রামচন্ডীতে উনি রাইজর দলের প্রচার করছেন এবং হাইলাকান্দি এবং আলগাপুরে উনি রাইজর দলের বিরোধিতা করছেন। এই কন্ট্রোভার্সির কারণে এবং দলীয় ততটা সামর্থ্য ছিল না, আমরা পরাজিত হয়েছি 3টে আসনে, কিন্তু আমাদেরকে জনসাধারণ অত্যন্ত সহযোগিতা করেছেন এবং জনসাধারণের ভালোবাসায় আমরা 3টে আসনেই আমরা দ্বিতীয় স্থানে আমরা উঠতে পেরেছি। আর্থিক প্রতিকূলতা, দলীয় নেতৃত্ব বা দলীয় হাইকমান্ড আমাদেরকে ফাইন্যান্সিয়ালি কোনো অ্যাসিস্ট্যান্ট না দিলেও আমরা দলীয়ভাবে সমস্ত কভার করে আমরা কয়েকজন এপি এবং প্রচুর সংখ্যক আমরা পঞ্চায়েত সদস্য আমরা জিতিয়ে আনতে পেরেছিলাম। তার জ্বলন্ত একটা উদাহরণ, বর্তমান আলগাপুর ব্লকের যিনি চেয়ারম্যান, ব্লক চেয়ারম্যান, তিনি রাইজর দলের প্রতীকে নির্বাচিত একজন প্রতিনিধি। বর্তমানে উনি আলগাপুর ব্লক চেয়ারম্যান। এইভাবে আমরা অনেক এপিকে জিতিয়ে এনেছিলাম। আমরা পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত দক্ষ এবং সুন্দরভাবে আমরা মানুষের ভালোবাসা পেয়েছি এবং সমস্ত দলীয় কর্মী আমাকে অত্যন্ত সাহায্য করেছে। তৃতীয়ত, যখন আমরা অ্যাসেম্বলি বুথে আসলাম, আমার রাইজর দলের সাথে অ্যালায়েন্স ছিল, সেই অ্যালায়েন্সে কংগ্রেস ক্যান্ডিডেটকে আমি ব্যক্তিগতভাবে সাহায্য করেছি, কিন্তু কংগ্রেস ক্যান্ডিডেট দলীয়ভাবে আমার সাথে দলীয় সমর্থকদের নিয়ে আমাকে সুযোগ দেননি এবং সেই জন্য আমি দলীয় সমস্ত কর্মীদের আমি এই নির্বাচনে আমি কাজে লাগাতে পারিনি। কারণ আমি অন দ্য রেকর্ড অফিসিয়ালি আপনাদের সামনে বলছি যে বিগত নির্বাচনে যিনি জয়ী হয়েছেন আমাদের ব্যক্তিগতভাবে আমাকে ব্যবহার করেছেন, আমি ব্যক্তিগতভাবে ওনাকে সাহায্য করেছি, কিন্তু আমি রাইজর দলের সংঘবদ্ধভাবে আমি বৈঠক ওনার সাথে করতে পারিনি। তাই আমার দলীয় কর্মীর অত্যন্ত মনক্ষুণ্ণ থাকতে পারে, আমি ওটার জন্য আমি দলীয় কর্মীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তথাপিও আমি আমার ক্ষুদ্র সীমিত ক্ষমতা দিয়ে আমার দলীয় দায়িত্ব পালন করতে গিয়ে আমি কংগ্রেস ক্যান্ডিডেটকে যথেষ্ট আমার সাহায্য করেছি। পার্লামেন্ট ভোট হোক আর বিধানসভা ভোট হোক আর পঞ্চায়েত ভোট হোক, নিজ দলের প্রতীক নিয়ে লড়াই করেছি। তাই এই বিদায়ের লগ্নে আমি আমার দলীয় সমস্ত কর্মীদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে বিগত 3 বছর অত্যন্ত দক্ষ এবং সুপরামর্শ দিয়ে আমাকে সাহায্য করেছেন। তাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। এটাই হলো আমাদের রাইজর দলের পদত্যাগের এখন আমি আপনাদের হাতে আনুষ্ঠানিকভাবে আমি যে কপিটা পাঠিয়েছি গুয়াহাটিতে সেন্ট্রাল কমিটির কাছে, আপনাদের হাতে আমি আনুষ্ঠানিকভাবে সেই পত্রটা আমি তুলে দিচ্ছি। দুটো পত্র আমার দলীয় উপসভাপতি আপনাদেরকে দেবেন। এখন আমরা 2-4টা পয়েন্ট নিয়ে, হাইলাকান্দির 2-4টা জ্বলন্ত সমস্যা নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব। না, এটা হঠাৎ সিদ্ধান্ত না, সিদ্ধান্তটা আমি বিগত বিধানসভা নির্বাচনের পরেই সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি দলের সভাপতি থেকে যদি আমি দলীয় সমস্ত কর্মকর্তাদের একত্রিত করে আমি তাদের লয়ে কাজ করতে না পারি, আমার মনে দুঃখ লাগে। আর আমি ব্যক্তিগতভাবে কোনো লোভ লালসা প্রত্যাশী মানুষ নয়, কারণ আমিও ছিলাম এই নির্বাচনে, বিগত নির্বাচনে আমিও প্রতিদ্বন্দ্বী হিসাবে রাইজর দলের পক্ষ থেকে আমিও নমিনেশনের ফিস জমা দিয়েছিলাম, দলীয় নমিনেশন পাবো, কিন্তু আমি নমিনেশন পাইনি বলে আমি রাগ অভিমানে আমি ঘরে বসিনি। আমি যতটুখান ক্যান্ডিডেট, আমি নিজে যতটুখান পরিশ্রম করার কথা ছিল আমি ক্যান্ডিডেট হলে তার থেকেও বেশি পরিশ্রম করেছি এলাইট পার্টি ক্যান্ডিডেটকে নিয়ে এবং জেতার দৌড়গোড়ায় পৌঁছিয়ে দিয়ে সার্টিফিকেট হাতে তুলে দাঁড়িয়ে তারপরে আমি বেরিয়ে এসেছি। আমি আমার দায়িত্ব যেটা পালন করেছি, কিন্তু আমি দীর্ঘদিন থেকেই মনে করছি যে আমার ব্যক্তিগত কিছু অসুবিধা আছে, সেই অসুবিধার কারণে আমি কারোর উপর খুব অভিমান নিয়ে আমি বা নতুন কোনো পরিকল্পনা নিয়ে আমি দল ত্যাগ করিনি। আমি নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্য আমি আজকে আমার সঙ্গী এবং আমার সহকর্মী যারা আছেন তাদের নিয়ে আমি দলত্যাগ করলাম। আপনি কি এমন কি কোনো পরিকল্পনা করেছেন যে ভবিষ্যতে অন্য কোনো দলের সূচনা করবেন, নতুবা কোনো দলে যোগদান দিবেন? না, এটা আজকে পর্যন্ত এই ধরনের কোনো ধরনের অভিপ্রায় বা কোনো মনোবাসনা আমার নেই, কারণ রাজনীতিতে আমরা আজকে একটা অন্তিম একটা শেষ লগ্নে
যুব প্রজন্ম আসছে, ওদের ভবিষ্যৎ ওরা নিজেরাই করবে, আমরা ওদের পাতেও হবো, সাহায্য করব, এই মনোবৃত্তি নিয়েই আমি আজকে এই দল থেকে পদত্যাগ করে যুব প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্য আমি চললাম। বা আমি আগামীতে যে নতুন কোনো দল গঠন করবো বা নতুন কোনো দলে জয়েন করবো, আপাতত সেই পরিকল্পনা নেই। কিন্তু সামাজিক স্বার্থে, সমাজের হিতে, সমাজের কল্যাণে যদি যা কিছু করতে হয় তা আমি করতে প্রস্তুত আছি। আপ টু আমার শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমি সমাজের জন্য যা করার অতীত দিনেও করেছি, ভবিষ্যতেও করে নেব। আমি আপনাদেরকে হাইলাকান্দিতে বর্তমান যে সমস্যাগুলো, প্রথম সমস্যাটা আমি এটাই বলছি আপনাদেরকে। বিগত কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট স্কুলের বিরুদ্ধে সরকারিভাবে অভিযান চলছে এবং বহু সংখ্যক প্রাইভেট স্কুলকে দৃষ্টি আকর্ষণ করতে যাই। প্রাইভেট স্কুল যেগুলোতে কাগজপত্র শর্টেজ আছে, আপনারা ইনকোয়ারি করছেন, ব্যবস্থা নেবেন, আমরা সেই মতের বিরোধী নয়। আপনারা কাগজপত্র ইনকোয়ারি করুন, তাদেরকে স্কুল অ্যাকশন নিন, কিন্তু এই সেশনের মাঝপথে এদেরকে আপনারা পথ বন্ধ করবেন না। একটা কথা এডুকেশন বিভাগ মনে রাখতে হবে, আজকের যে প্রাইভেট স্কুলগুলো আছে সেই স্কুলগুলো থাকার জন্য সরকারি স্কুলের দৈন্যদশা যে অবস্থা, সরকারি স্কুলের স্টুডেন্ট নেই, সরকারি স্কুলের পরিকাঠামো ভালো নয়, সরকারি স্কুলের এই দৈন্যদশা অবস্থায় গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যে প্রাইভেট স্কুলগুলো যেভাবে শিক্ষার একটা পরিবেশ সৃষ্টি করে হাইলাকান্দি জেলাকে একটা শিক্ষার একটা সঙ্গীত উৎসব হিসেবে শিক্ষাকে নিয়ে যাচ্ছে, তাতে কিন্তু প্রাইভেট স্কুলের যথেষ্ট অবদান আছে। প্রাইভেট স্কুলের কিছু মালিক সংখ্যা হয়তো কমার্শিয়াল মুড নিয়ে কাজ করতে পারেন, কিন্তু সব প্রাইভেট স্কুল আমি মনে করি কমার্শিয়াল মুডের সাথে সাথে সমাজ গড়ারও দায়িত্ব পালন করে যাচ্ছে, সেটা আমরা মনে করি, আমরা দেখতে পাচ্ছি। কাজেই সেই সূত্রে আমরা বলবো, আজকে যদি হঠাৎ করে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়, মনে রাখতে হবে এই প্রাইভেট স্কুলগুলো প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার একটা পরিবেশ, শিক্ষার একটা কাঠামো গড়ে তুলছে, এর যথেষ্ট অবদান আছে এই প্রাইভেট স্কুলগুলোর। আর দ্বিতীয়ত হলো এই স্কুলগুলোর মাধ্যমে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতীরা তাদের কর্মসংস্থানের হাতিয়ার করে নিয়েছেন। অত্যন্ত মিনিমাম বেতনে 4-5 হাজার টাকা বেতনে নিরলস পরিশ্রম করে গ্রামে গঞ্জের ছাত্রদের ওরা শিক্ষার আলো দিচ্ছে। কাজে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে বিচার করে আমরা প্রশাসনের কাছে, আমরা এডুকেশন শিক্ষা বিভাগের কাছে এই আবেদন করব যে আপনারা যে তোড়জোড় করে স্কুলগুলো বন্ধ করার জন্য মাঝপথে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্ত আপনারা মানবিক দৃষ্টিকোণ দিয়ে বিচার করে অন্ততপক্ষে আগামী সেশন পর্যন্ত ওদেরকে আপনারা সময়সীমা দিন, যে আপনারা আগামী সেশনে আপনারা আমাদের গভর্নমেন্ট ক্রাইটেরিয়া যেটা আছে সেটা আপনারা ফুলফিল করে আপনাদের স্কুল চালাতে হবে। মাঝপথে স্কুলগুলো বন্ধ করে আপনারা কিছু ছাত্রদের স্কুল ছুটো করবেন না। আজকে যদি মাঝপথে স্কুল বন্ধ করে দেন, অনেক কচিকাঁচা শিশু দেখবে তার স্কুল বন্ধ হয়ে গিয়েছে, তার মনে তার বিরূপ প্রভাব পড়বে, সেই স্কুল সম্বন্ধে অনিয়ে আসবে, সে হয়তো আর স্কুলে কোনোদিন যাবেই না। কাজে আপনাদের এই সিদ্ধান্তের কারণে যাতে ছাত্রছাত্রীরা স্কুল ছুটো না হয় এবং হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা আজকে নিরলস, অত্যন্ত কম বেতনে নিরলস পরিশ্রম করে মানব সম্পদ গড়ে তোলার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকেও আপনারা বেকার করবেন না। একে তো বেকারত্বের জ্বালায় আমাদের আপাদমস্তক থেকে উষ্ণ ধোঁয়া বাইর হইতেছে, তার মধ্যে যদি শিক্ষা বিভাগে স্কুলগুলো বন্ধ করে দেয় তাদের মাথা বজ্রপাত পড়বে। তাই আপনাদের মাধ্যমে আমি শিক্ষা বিভাগের কাছে আবেদন করছি, আপনারা অন্ততপক্ষে এই একাডেমিক ইয়ারটা ওদেরকে ছাড় দিন এবং আগামী একাডেমিক ইয়ার যেটা স্টার্ট হবে সেই ইয়ার থেকে আপনারা সমস্ত বৈধ কাগজপত্র আপনারা তাদেরকে বানিয়ে তারপরে আপনারা স্কুল চালাতে দিন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই মাঝ সেশনে আপনারা স্কুলগুলো বন্ধ করবেন না, অত্যন্ত শিক্ষার পরিবেশটা নষ্ট হয়ে যাবে হাইলাকান্দিতে। দ্বিতীয় টপিক হলো, আমরা বন বিভাগ সমস্ত আসামে অভিযান চালিয়ে যাচ্ছে অবৈধ কাঠ, অবৈধ বালি এই সমস্ত বন্ধ করার জন্য। সমস্ত আসামের সাথে হাইলাকান্দি জেলাতেও অবৈধ কাঠ এবং অবৈধ বালির বিরুদ্ধে অত্যন্ত কঠোর মনোভাব নিয়ে হাইলাকান্দি বন বিভাগ কাজ করছে আমরা দেখতে পাচ্ছি, এবং হাইলাকান্দিবাসী আমরা অত্যন্ত আনন্দিত। এই অবৈধ কাঠ এবং বন মাফিয়া, বালি মাফিয়াদের বিরুদ্ধে যে সত্যিকারের অ্যাকশন নিচ্ছে বন বিভাগ, আমরা খুশি, হাইলাকান্দির মানুষও খুশি। আমরা বন বিভাগকে ধন্যবাদ দিচ্ছি যে অবৈধ মাফিয়া, বালি মাফিয়া, অবৈধ বন মাফিয়াদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিচ্ছে হাইলাকান্দির বন বিভাগ, আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা খুশি এবং বন বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু একটা কাজের অনেক রিয়াকশন থাকে, এই বন বিভাগ যারা অ্যাকচুয়ালি বন মাফিয়া আছে, যারা বনজ সম্পদ ধ্বংস করছে, বালি মাফিয়া আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে ছোট যারা লাকড়ি ব্যবসায়ী, যারা ছোট যাত্রী যারা তাদের মা বাবার খুচরা যারা ব্যবসা করে দোকানে বসে, তাদের মিনিমাম তাদের
টোটাল ক্যাপিটালই হবে 1,00,000 টাকা, 50,000 টাকা। তারা নিট আনে, নিট খায় এই দোকানটা দিয়ে তাদের মা বাবা আত্মীয় স্বজনের পরিচর্যা হয়, সারা দিনের তাদের নিত্য প্রয়োজনীয় যেগুলা মৌলিক অধিকারের যেটা প্রয়োজন সেটা মেনটেন করে, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ তা থেকে ব্যবস্থা করে, মা বাবার ট্রিটমেন্টের ব্যবস্থা করে, ছোট্ট একটা লাকড়ির কারবার দিয়ে বা ছোট্ট বালি ব্যবসা করে। সরকার যেভাবে এই বন মাফিয়াদের উচ্ছেদ করতে গিয়ে এই সমস্ত খুচরা ব্যবসায়ীদের উপর যে লাইসেন্স প্রদানের নামে যেভাবে ফিজ বা যেভাবে কড়াকড়ি নির্দেশ দিয়েছেন তা কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত। আমরা আসাম সরকারকে আপনাদের মাধ্যমে আবেদন করছি, যারা খুচরা ব্যবসা করে তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে তাদেরকে আপনারা কাগজপত্রে কিছুটা ছাড় দিন। তারা বৈধ ব্যবসা করবে এবং ফিজ যে অত বেশি করা হয়েছে, ছোটো ছোটো ব্যবসায়ী তাদের ফিজের বহরটা একটু কমিয়ে দিন। আজকে বড় বড় কারবারি যারা আছে, বড় বড় ব্যবসায়ী আছে, তাদের যদি ফিজ আপনারা বড় দিন তাহলে সরকারের রাজস্ব আসবে, আমরাও খুশি হব, সরকারের রাজস্ব আসবে, সরকারের ইনকাম বাড়বে। ছোটো ছোটো ব্যবসায়ী যারা নিট আনে, নিট লাকড়ি ব্যবহার করে নিট তাদের পরিবার চালায়, তাদের উপর যে বর্তমান যে ফিজের কাঠামো বা কাগজের বহর সরকারের থেকে দেওয়া হয়েছে তা অত্যন্ত কঠিন এবং এই কাগজগুলো তাদের জোগাড় করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। কাজে আপনাদের মাধ্যমে আমি আবেদন করছি সরকারের কাছে যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা লাকড়ি কারবার করে বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা বালি কারবার করে, বালি রাস্তার পাশে কোনো একটা দাম করে বিক্রি করে বিকালবেলা 1,000-1,200 নিয়ে তার পরিবারের অন্য সংস্থান করে, তাদেরকে আমি রেহাই বলছি না, তাদের কাগজপত্রটা সীমিত কম সংখ্যক করে এবং ফিজের বহরটা একটু কমিয়ে তাদেরকে বৈধ ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে আমরা ফরেস্ট বিভাগকে অনুরোধ করছি। আর পুনরায় আমরা হাইলাকান্দি ফরেস্ট বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে বন মাফিয়া, বালি মাফিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন বিগত 1 বছর থেকে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন মাফিয়া, বালি মাফিয়া যারা পরিবেশ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে আপনার কঠোর ব্যবস্থা থাকুক। হাইলাকান্দিবাসীর সাথে আমরাও আপনার পাশে আছি, আপনাদের পাশে আছি। কিন্তু আপনাদের কাছে আবেদন যে আপনাদের হাইয়ার অথরিটির কাছে আপনারা বলুন যাহাতে এই ক্ষুদ্র ব্যবসায়ী যারা বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে বৈধ লাইসেন্স করার জন্য সুযোগ দেওয়া হয়। হাইলাকান্দি মিউনিসিপ্যালিটির কাছে আমার আবেদন যে মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স দিতে অনীহা প্রকাশ করছে, তারা যদি ফরেস্টের লাইসেন্সটা নিতে হয় তাহলে প্রথমেই তারা মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স দিতে হবে। কাজে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে আবেদন, যেহেতু এই সমস্ত ব্যবসায়ী বৈধভাবে ব্যবসা করতে চাইছে আপনারা ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করে দিন এবং তাদেরকে বৈধভাবে ফরেস্ট লাইসেন্স নিয়ে সরকারের রাজস্ব জমা দিয়ে তাদেরকে ক্ষুদ্র ব্যবসা করার সুযোগ দিন। অন্যথায় শ মানুষ আজকে কর্মহীন হয়ে পড়বে। আজকে আমরা হাইলাকান্দি শহরের পরিবেশ দেখছি, সমস্ত লাকড়ি ব্যবসায়ীর দোকান বন্ধ, তারা অত্যন্ত হৃদয় বিদারক অবস্থায় মুখে দোকানের সামনে বসে আছে। দেখতে অত্যন্ত করুণ লাগে, দেখতে দুঃখ লাগে। কাজে সরকারের কাছে আপনাদের মাধ্যমে আবেদন যাহাতে লাকড়ি ব্যবসায়ী তারা বৈধ ব্যবসা করতে তৈয়ার আছে তাদেরকে আপনারা কম কাগজের মোহর দিয়ে এবং ফিজ কমিয়ে আপনারা তাদের ব্যবসা করার সুযোগ দিবেন বলে এই বিশ্বাস এবং এই দাবি আমরা আসাম সরকারের কাছে জানাচ্ছি। এবং আবার পুনরায় হাইলাকান্দি ফরেস্ট বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি, যেভাবে পরিবেশ রক্ষায় বন বিভাগ যেভাবে পদক্ষেপ নিচ্ছে হাইলাকান্দিতে, আমরা এই বন বিভাগের পদক্ষেপে আমরা সাধুবাদ জানাচ্ছি। তৃতীয় একটা অ্যাকশন নেয় তাহলে সমাজের ড্রাগস মুক্ত হবে না। আপনাদের মাধ্যমে আমি বিজ্ঞদের কাছে আবেদন করছি, সমাজসেবীদের কাছে আবেদন করছি, আপনারা ড্রাগস নিয়ে সমাজের সচেতনতা গড়ে তুলুন এবং ড্রাগসের এই ভয়াবহ কোরাল গ্রাস থেকে প্রত্যেকটা ফ্যামিলিকে উদ্ধার করার জন্য যে নিজ জায়গায় আছে সেই জায়গায় থেকে ড্রাগস বিরোধী কথাবার্তা বলে সমাজকে সচেতন করার দায়িত্ব আমাদের সমাজকে নিতে হবে। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে আমাদের সমাজের সিভিল সোসাইটির কাছে আবেদন করছি, পুলিশের সাথে সাথে আমরাও যদি দায়িত্ব পালন করি, ড্রাগসের বিরুদ্ধে আমরা যে অ্যাওয়ারনেস করি তাহলে ড্রাগস নির্মূল হবে। এবং পুলিশ প্রশাসনের কাছে আমার আবেদন, আপনারা ক্ষুদ্র সরবরাহকারী যারা তাদেরকে ধরে ড্রাগস নির্মূল করা যাবে না। ড্রাগস যে রাস্তা দিয়ে আসে পুলিশের নিশ্চয়ই নখদর্পণে আছে এবং আসাম পুলিশ অত্যন্ত দক্ষ। হাইলাকান্দি পুলিশ বিভাগের কাছে আমার আবেদন, আপনারা ড্রাগসের মূল যে সোর্সগুলা সেই সোর্সগুলা কমপ্লিটলি আপনারা ভঙ্গ করে দিন, আপনারা পাওয়ার করে দিন, তখনই আপনারা ড্রাগস মাফিয়া হাইলাকান্দি তথা বরাক উপত্যকায় আসতে সক্ষম হবে না। মূল যারা পান্ডা আছে ড্রাগসের তাদেরকে আপনারা করায়ত্ত করুন এবং আইনিভাবে তাদেরকে আপনারা শক্ত হাতে এরা ড্রাগস কোমর ভেঙে দিন। তাহলেই আর যদি আমরা
সমাজ যদি আমরা ড্রাগসের বিরুদ্ধে অ্যাওয়ারনেস করি তাহলে এই কোরাল গাছ থেকে আমরা মুক্তি পাবো। এই তিনটা। আর বর্তমানে যে দিল্লিতে আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন, সেই আন্দোলন নিয়ে আমার দলের উপসভাপতি আপনাদের সামনে দু চারটা কথা বলবেন। আমার পক্ষ থেকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আমার জেলা সভাপতি ইতিমধ্যে সব মূল্যবান পয়েন্টগুলি কথা আলোচনা করেছেন। আমার খালি দুইটাই আলোচনা, এই আমার আসামে শিক্ষার ব্যবস্থার উপরে সরকারি এবং বেসরকারি যেগুলা আইন বা মেধাবী ছাত্র, গরিব দুঃখী ছাত্রদের প্রতি যেগুলা আইন লাগু করার চিন্তাধারা আমার আসাম সরকার করেছে, তার বিরুদ্ধে না গিয়া আমি এটা সঠিক চিন্তাধারার মাধ্যমে ছাত্রর ভবিষ্যতে মাথায় চিন্তাধারা রাখিয়া এই আইন লাগু করার জন্য আমাদের পক্ষ থাকিয়া সরকারকে আপনার মাধ্যমে এটা অনুরোধ জানাইলাম। তোর সঙ্গে দিল্লিতে ছাত্র আন্দোলন যেটা চলছে এটার প্রতি আইলাহান্দি থেকেও আমাদের পক্ষ থেকে দিল্লি ছাত্র আন্দোলনে সমর্থন করছি। তোর সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফার দাবিতেও এই ছাত্র আন্দোলনের যে আন্দোলন আছে এই আন্দোলনে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। তোর সঙ্গে বিভিন্ন প্রশাসনিক বাহিনী যারা এই ছাড়া ছাত্রদের অত্যাচার করেছে, লাঠিচালনা করেছে, তার বিরোধিতাও করছি। আর আগামী দিনে এই শিক্ষার যেগুলা ক্যালিমেলি চিন্তাধারা, সঠিক চিন্তাধারা যদি না করা হয় সরকারি এবং বেসরকারি স্কুল প্রতিষ্ঠানের প্রতি, আমরা গণতান্ত্রিকভাবে হাইলাকান্দিতে আন্দোলন করতে পিছপা হব না বলে আমি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিগত এক সপ্তাহ থেকে ছাত্ররা আন্দোলন করছে বিভিন্ন কলেজের সম্মুখে বসে ফ্রি অ্যাডমিশন পাওয়ার জন্য, সেটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন। সেটা সম্বন্ধে আপনার মতামত কী আছে? এটার সম্বন্ধে আমাদের হাইলাকান্দি কাটলিছড়া আডলাপুর বিধানসভায় প্রশ্নবান করেছেন আসাম গভর্নমেন্টকে, এবং কাটলিছড়া বিধায়ক মিলন দাস মহাশয় তাইনও প্রশ্নবান করেছেন। ছাত্রদের যেটা আন্দোলন চলছে এই আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন। কারণ এটা আগের ছিল, হঠাৎ করে এখানে সরকার এই সিদ্ধান্তে উপনীত হব, এটার বিরোধিতা এবং ছাত্রদের সমর্থনে আছি। আগামী দিনে ছাত্রদের হয়ে লড়াই করব। যদিও নিজের ছাত্র নাই, কিন্তু নিজেরও তো ছেলেরা কলেজে পড়ে, কলেজে না হইলে কোনো হায়ার সেকেন্ডারি কোনো প্রাইভেট স্কুলে শিক্ষারত অবস্থায় আছে। এর লাগিয়া ছাত্রর আন্দোলনে পূর্ণ সমর্থন আছে, থাকবে। প্রয়োজনে রাস্তায় গণতান্ত্রিক আন্দোলন করতেও আমি পিছপা হব। আপনারা যেটা আন্দোলন করছে বিভিন্ন কলেজের সামনে, ছাত্র আন্দোলন করছে, তাদের 2025 সালের যদি আমরা রেকর্ড দেখি এই ছাত্রগুলার, তাদের ফিজ মাফ, তারা লেট ফাইন কোনো ফিজ না দিয়ে তারা করতে পারবে। কিন্তু এখন বলতেছেন তাদের যদি গ্যাপ থাকে বা তাদের যদি ব্যাক থাকে তাহলে তারা ফিজ দিতে হবে। কিন্তু 25 সালে সেটা ছিল না। 26 সালে নতুন সার্কুলার ইস্যু হয়েছে, এরা ফিজ দিতে হবে। ফিজ ধনীর ঘরের ছেলেরা মেয়েরা ফিজ দিতে পারবে, কিন্তু গরিব ঘরের ছেলেরা মেয়েরা যারা নুন আনতে পান্তা ফুড়ায় তারা কেন আসাম সরকারকে ফিজ দেবে? এটার মূল উদ্দেশ্য হলো আসাম সরকার বলুন আর দিল্লির সরকার বলুন, ওরা চায় না সমাজ শিক্ষিত হোক। সমাজ শিক্ষিত হলে অন্ধভক্ত থাকবে না, আর অন্ধভক্ত যখনই থাকবে না তখনই আওয়াজ উঠবে। কোন আওয়াজ উঠবে? মৌলিক অধিকারের আওয়াজ উঠবে, গণতন্ত্রের আওয়াজ উঠবে। কাজে গণতন্ত্রের আওয়াজকে বন্ধ করার জন্য, শিক্ষা থেকে আমাদেরকে যুব সমাজকে সরিয়ে দেওয়ার জন্য আজ ঠিক প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে যে সিস্টেমে সরকার কাজ করছে, যে মনোবৃত্তি নিয়ে কাজ করছে, শুধু দিল্লিতে সেই মনোবৃত্তি নিয়ে কাজ করছে। তারপর জ্বলন্ত উদাহরণ, নিট পেপারের নামে যে পেপারটা, যেটা একটা ছেলে একটা মেয়ে যখন প্রিপারেশন নেয় 2টা বছর 18টা ঘন্টা, মা ডাকলে ভাত খাবার সময় নেই, মা ভাত মুখে ঢুকিয়ে দেয়, এই সময়টাটুকু নাই, 4 ঘন্টা ঘুমায়। এই 4 ঘন্টা একটা মেয়ে একটা ছেলে ঘুমায় মাত্র 4 ঘন্টা। অত্যন্ত কষ্ট করে নিজের ভাত খাওয়া খানি বাদ দিয়ে অত্যন্ত কষ্ট করে এটা টপ লেভেল ইন্টারভিউ নিট পরীক্ষায় বসে, আর যখন সেই পরীক্ষার পেপার লিক হয়ে যায় ওই মা বাবা এবং ওই ছেলে বা ওই মেয়েটা বুঝতে পারে তার জীবন কতটুকু ফেলিয়ার। কাজে সরকার চায় এই পেপারটা লিক হোক,
সিইউটি পরীক্ষার নামে, সিইউটি বলছি আপনার সিবিএসসি পরীক্ষার নামে ঘোটালা। সিবিএসসি পরীক্ষা কে কন্ডাক্ট করে? সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ডাক্ট করে। সিবিএসসি পরীক্ষা একটা ছেলে পেপার দিল, সে যখন তার মার্ক মিলল না, সে তখন কি করলো, আমার পেপারটা দিন, একটা সিস্টেম গণতান্ত্রিক অধিকার, তার পেপারটা আনলো, অনলাইনে সিবিএসসি পাঠিয়ে দিল, তারপরে দেখা গেল যে পেপারটা এসেছে ওই ছেলের নামে না। একটা ছেলে পরীক্ষা দিল, অন্য ছেলের পেপার আসলো। একটা ছেলে পরীক্ষা দিল, তাকে পলিটিক্যাল সায়েন্সে দেওয়া হলো 54। যখন সে মার্ক ভেরিফাইয়ের আবেদন জমা দিল, মার্ক ভেরিফাই হয়ে আসলো, তখন সিবিএসসি বললো যে আপনার যে কোয়েশনগুলোতে আপনি স্যাটিসফাইড নাই, আপনি 25 টাকা পার কোয়েশন আপনি ফিস জমা দেন সিবিএসসিতে, আর তারপরে আপনার ইনকোয়ারি হবে। আজকে ছেলেমেয়েরা পার কোয়েশন অনুযায়ী 25 টাকা করে জমা দিয়ে দেখা যায় একটা ছেলে পলিটিক্যাল সায়েন্সে পেয়েছে আগের পরীক্ষাতে 54। যখন সে 25 টাকা জমা দিয়ে তার ব্যাপারটা ইনকোয়ারি করিয়ে আবার মার্ক এনেছে, দেখা গেল যে 33 মার্ক বেড়েছে। আপনারা চিন্তা করুন, একটা ছেলের 33 মার্ক বেড়েছে, যেট ইজ 1-2 বাড়লে তো অন্য কথা, 33 মার্ক বাড়ছে, 35 মার্ক বাড়ছে। এইভাবে চলছে খেলেমেলা। এইটা চলার কারণটা হলো বর্তমান দিল্লির সরকার চায় ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে। যে দেশের মানুষ যত শিক্ষিত যুব সমাজ, তত দেশ উন্নত। ভারতের বর্তমান সরকার সেটা চায় না যুব সমাজ শিক্ষিত হোক। তাই আজকে দিল্লিতে রাস্তায় না খেয়ে হাজার 18 বছরের নিচে ছেলেমেয়েরা আজকে শিক্ষার জন্য আর্তনাদ করছে, কিন্তু সরকার মৌন হয়ে বসে আছে। তাই বর্তমান সরকার চায় না যে ভারতবর্ষের মানুষ শিক্ষিত হোক। কাজে আমরা এই আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন করছি, এবং আমরা এই ছাত্র জনতা যেভাবে আমাদের ছেলেমেয়েরা আজকে দিল্লির ময়দানে হাজির হয়ে আর্তনাদ করছে, কন্দন রুল আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে ওদেরকে, আমরা তাদের সাথে সহমত পোষণ করে আমরা হাইলাকান্দি থেকে ডিমান্ড করছি যে ধর্মেন্দ্র প্রধান ইমিডিয়েটলি পদত্যাগ করো, এবং ভারতের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যারা আজকে আন্দোলনরত ছেলেমেয়েরা, তাদের সাথে আপনি বসে আপনার মনের বাত তাদের সাথে করুন, এবং যুব সমাজকে এই আন্দোলন থেকে সরিয়ে এনে সঠিক এবং আপনার বাস্তবায়িত এবং একটা সায়েন্টিফিক এডুকেশন পলিসি বানিয়ে ওদেরকে ভারত গড়ার সুযোগ করে দিন। ধন্যবাদ।